রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই এটিভি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য। সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর। আমার সবের ধোঁয়া গাঢ় হতেই শ্মশান মাতাল হলো। মধ্যরাতের কনকনে শীতে কেউ লিখল আমার গুণকীর্তন। শীত জাঁকিয়ে এলো তৃতীয় প্রহরে। একটা ছেঁড়া কম্বল ধার দিল চণ্ডাল। সে কি জেনেছিল শেষ দিনটার কথা? শুনেছিল অস্থিটার ক্রন্দন। নমস্কার, আমরা চলে এসেছি একেবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে। আমার সঙ্গে আমাদের স্টুডিওতে আছেন রাজ্যের আপনাদের সবার চেনা কবি, পরিচিত কবি, খুব জনপ্রিয় কবি সংহিতা সিনহা। তোমাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ। আজকে যারা শুনছেন, যারা দেখবেন, তাদের প্রত্যেককে আমার প্রণাম, শুভেচ্ছা জানাই। আর ধন্যবাদ জানাবো আমি একেবি টিভিকে, যাদের এত সুন্দর আয়োজনে আমাকে নিমন্ত্রণ করেছেন, আমাকে এই অনুষ্ঠানের অংশীদার করেছেন। অনেক ধন্যবাদ আপনাদের। কেমন লাগছে এই স্টুডিওতে এসে? অবশ্যই খুব আনন্দের। একেবি টিভির অনেক প্রোগ্রাম আমি নিজে দেখেছি এবং যে গুণী শিল্পীরা আসছেন তাদের পরিবেশনা দেখেছি, ভালো লাগে। আর আরও ভালো লাগে কি, আমাদের রাজ্যে এত সুন্দর করে একটি হাউস গড়ে উঠেছে, মিডিয়া হাউস, যেখানে শুধু যে প্রতিষ্ঠিতরা আসছে তা তো নয়, সাথে যারা তরুণ প্রজন্মের রয়েছে তারাও আসছে, তারাও তাদের কাজ করতে পারছে, তাদের প্রতিভার একটা প্রকাশ হচ্ছে এখানে। এখানে দাঁড়িয়ে অনেকেই হয়তো নতুন করে কাজ শিখছে, তো এটা একটা বিশাল পাওয়া। একদম একদম, সেটা আমরা একটু বিশেষভাবে দেখি যে তরুণ প্রজন্মকে তুলে ধরা, তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়া, তো সেটা আমরা একটু বিশেষভাবে দেখি, কারণ সেটা আমার মনে হয় দায়বদ্ধতার মধ্যেই পড়ে। একদম, আমাদের তো পরবর্তী প্রজন্মকে তৈরি করে যেতে হবে। একদম একদম, তাই ঠিক বলেছ। আচ্ছা, খুব জানতে ইচ্ছে করছে তোমার প্রিয় কবিকে। আমার প্রিয় কবিকে যদি বলি, অবশ্যই ছোটবেলায় যার সাথে প্রথম পরিচয় হয়েছিল তিনি তো সবার মতোই আমারও রবি ঠাকুর। তো তারপরে জীবনানন্দ দাশ এসছেন, তারপরে আরো অনেক কবির সাথে পরিচয় হয়েছে। তারপর পড়তে পড়তে ইংরেজি সাহিত্য নিয়ে যখন পড়া শুরু করেছি, তখন ওয়ার্ডসওয়ার্থকে পেয়েছি, কিটসকে পেয়েছি, শেলিকে পেয়েছি, তাদের লেখার সাথে পরিচয় হয়েছে। চেষ্টা করেছি বোঝার, চেষ্টা করেছি জানার, কি করে তারা করেন। আমাদের ক্লাসে স্যার একটা কথা খুব সুন্দর বলতেন, কবিতা পড়বে শুধু কালো অক্ষরে যে ছাপা শব্দগুলো সেগুলোকে পড়বে না, চেষ্টা করবে দুটো অক্ষরের মাঝখানে যে সাদা একটা ফাঁকা জায়গা থাকে, যেখানে কিচ্ছু লেখা নেই, সেই জায়গাটুকুন পড়বার, বা দুটো লাইনের মাঝখানে যে একটা খালি জায়গা আছে সেই জায়গাটুকু পড়ার চেষ্টা করো, সেখানটাকে তুমি নিজের মতো করে ভেঙে বোঝার চেষ্টা করো। একদম দারুণ একটা কথা বললে। আজও যখন কবিতা পড়ি ওই ফাঁকা জায়গাটাকে ধরার চেষ্টা করি। কবিতা তো আর অত সহজে এসে ধরা দেয় না, সেই তো অনেকটা চর্চা করতে হয়, অনেকটা পড়ার। এই হলো কবির কথা, কবিতার ভেতরে ঢুকে যাওয়া। কবিতা জাস্ট পড়ার জন্য পড়া নয়, ভেতরে ঢুকে তার আসল সারাংশটা উপলব্ধি করা, সেটাই হলো কবিতা। সে তো অবশ্যই। পাশাপাশি আরো একটি কথা আছে, আমি জানি না তোমরা কিভাবে দেখো জিনিসটাকে, আমার আবার একটা অদ্ভুত মজা লাগে যখন ধরো একটা টেক্সট পড়ছি, তো পড়তে পড়তে আমার মনে হয় আচ্ছা কবি এই শব্দটি কেন ব্যবহার করলেন, যেখানে আরো একটি শব্দ আছে, বা এই জায়গাটাকে তো ওইভাবে ঘুরিয়েও প্রেজেন্ট করা যেত, উনি কেন কি ভেবেছিলেন। আমার এসব ভাবতে ভাবতেই টেক্সট পড়তে স্লো হয়ে যাই আর কি, যে কোনো বই পড়তে আমি স্লো হয়ে যাই। তার কারণে হচ্ছে এবং ওই যে মার্ক করতে করতে গেলাম আর কি, মার্ক করে করে পড়লাম যে এই শব্দটা এক্স্যাক্টলি কেন এলো, কি হচ্ছে তার পরবর্তীটা। এখন একটা শব্দ তো কবি আর এমনি এমনি লেখেননি, তিনি যখন লিখেছেন কিছু একটা ভেবে লিখেছেন, কেননা সেই শব্দের সাথে পরবর্তী শব্দ বা লাইনের একটা সংযোগ থাকছে। তো চেষ্টা করি ছাত্রীর মতো করে ওই শব্দটাকে ভাঙার, ওই শব্দটাকে ধরার, যে কি হতে পারত। বাহ, ভীষণই ভালো লাগলো। তোমার প্রিয় কবির একটা কবিতা শুনতে চাই তোমার কণ্ঠে।
আমার প্রিয় কবির একটি কবিতা। আচ্ছা, যেহেতু তিনি আমার প্রিয়, আমি তাহলে তোমাকে একটা তাকে নিয়ে লেখার একটি কবিতা শোনাই। হ্যাঁ, মানে তোমার লেখা না, যিনি লিখেছেন তিনি আমার অত্যন্ত শ্রদ্ধার। আচ্ছা, তিনি আরেকজন প্রিয় আমার। আচ্ছা, ঠিক আছে, তিনি হচ্ছেন দেবেশ ঠাকুর। বাহ, দেবেশ ঠাকুরের লেখা একটা কবিতা শোনাই। একদম। তিনি লিখেছেন রবি ঠাকুরকে নিয়ে, মানে আমাদের সকলের যিনি রবি ঠাকুর, সকলেরই প্রিয় কবি, মানে ম্যাক্সিমাম লোকের তো অ্যাটলিস্ট ভালো লাগা একদম রয়েছে। 25শে বৈশাখ। আমাদের বাড়ি রান্নার কাজ করে পটলার মা। পটলার বাপ রিক্সা চালায়। সেদিন আমাদের ফাংশন ছিল পূর্বপল্লীতে। নৃত্যনাট্য হবে চণ্ডালিকা। সকাল থেকে সাজ পোশাকের হই হই আনন্দের মধ্যে ড্রাইভার ব্রিজলাল বললে, আজ পটলার মার আসতে দেরি হবে, বোধহয় বুখার হয়েছে। পটলা এসে খবর দিয়ে গেল। রাঙাদিদা তর্জন করে ওঠে, আজি প্রাতে সূর্য ওঠার আগেই কি খবরে দিল ব্রিজলাল? এখন কে করে রান্না? তুই গাড়ি নিয়ে এক্ষুনি যা, তুলে নিয়ে আয়। আমি বললাম, ব্রিজলালের সঙ্গে আমিও যাই না রাঙাদিদু। পটলা থাকে ধুলো আর ছাই মাখা এক কালো বস্তিতে। সেখানে নব আনন্দে নব রবি কিরণে কোনো শুভ্র সুন্দর এক উজ্জ্বল সকাল আসে না। পটলা একটা পচা স্কুলে পড়ে। সেখানে দুপুরে ভাত ভিটামিনের আশায় কামাই করে না। ব্রিজলাল আমাকে বসিয়ে পটলাদের ঝোপড়ি খুঁজতে গেল। ওর দেরি দেখে আমি নেমে পড়লাম গাড়ি থেকে। কি এক মোহের ঘরে ঢুকে পড়লাম বস্তিতে। খুঁজেও পেলাম পটলাদের ঘর। এক চিলতে আধো অন্ধকার বারান্দায় হলুদ রোদ্দুর নেমেছে কলকে ফুলের মতো। আলোর বৃত্তে একটি ছোট্ট ছবি রবীন্দ্রনাথের। দাদুর কাছে শুনেছিলাম এই অদ্ভুত আলখাল্লা পরে কবি নিয়েছিলেন নোবেল পুরস্কার। এ পোশাক দরবেশের, খ্রিস্টান যাজকের, বৌদ্ধ সন্তের। বাঙালি হয়ে কবি পুরস্কার নিয়েছিলেন বিশ্ব মানবের প্রতিনিধি হয়ে। পটলার মা আমাদের বাঁধা রাধুনী গান গাইছে, তুমি নব নবরূপে এসো প্রাণী। পটলার বাপ আর পটলা চোখ বন্ধ করে শুনছে সেই গান। সস্তা ধূপের ধোঁয়া তীর্যক রেখা টেনে রেখাহীন অসীমে মিশে যাচ্ছে। আমার অভিমানে কান্না পাচ্ছিল। পটলার কি অধিকার আছে আমাদের রবীন্দ্রনাথকে বস্তির ধারে বসানোর? মন বললে, এদের দোলের আবির নেই, দেওয়ালির আলো নেই, দুর্গোৎসবের বাজি নেই। তবু তবু রবীন্দ্রনাথ যেন মোহন রূপে আলোক বৃত্তে পটলাকে জিতিয়ে দিলেন। অসাধারণ, কি সুন্দর! দেখো, একদম রবি ঠাকুর সবার, পড়লেও তোমার পাঠ করাটা অসাধারণ ছিল। বেঁচে থাকুক আমাদের সমাজের পটলারা, যে যেখানেই থাকুক। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, আমাদের হৃদয়ে সবসময় আছে, সবসময় থাকবে। আচ্ছা সঙ্গীতা, খুব জানতে ইচ্ছে করছে যে কবে থেকে কবিতা লিখছো? কবে থেকে কবিতা লিখছি? বাঙালি সন্তানেরা স্কুলে পড়তে পড়তে একটু কবিতায় হাত নাড়াচাড়া করে। হ্যাঁ, তো আমারও তাই হয়েছে। মানে এটা আমি মজা করে বললাম, অন্য ভাষার সন্তানেরাও তাই নিশ্চয়ই করে, বয়সের একটা ধর্ম থাকে। তো আমিও আসলে দেখো কতটা খুব মজার ছলেই বলেছি, বন্ধুরা প্রায় বলে বলেছ, তেমন কথাটা কিন্তু সত্যি। যেহেতু রবি ঠাকুর
আমাদের বাঙালির গর্ব। তাই আমরা বলতেই পারি যে বাঙালিরা জন্মসূত্রেই কিছু না কিছু একটু হাত একটু নাড়াচাড়া করে। না না, অন্য ভাষার কবিরাও করেন, অবশ্যই করেন, অবশ্যই করেন। স্কুলে থাকতে দেখো, এখানে একটা স্কুলের খুব বড় ভূমিকা থাকে, মানে আমি বিশ্বাস করি আর কি। স্কুলের ভূমিকা কি করে থাকে, কেননা স্কুলে ওই যে ওয়ার্ল্ড ম্যাগাজিন হয়, তারপর বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস হয়, তো সেখানে খুব স্বাভাবিকভাবেই টিচাররা এসে উৎসাহ দেন, বলেন যে স্কুলে ওয়ার্ল্ড ম্যাগাজিনের জন্য একটা লেখা দে, স্কুলের ম্যাগাজিন মানে একটা প্রিন্টেড ম্যাগাজিন বেরোবে তার জন্য লেখা দে। তো তখন কি হয়, বাচ্চারা কি আর এত কিছু ভেবে লেখে, বাচ্চারা মনের আনন্দে লেখে। তো ঠিক তেমনি আমারও সেই স্কুলে থাকতেই ওই স্কুলের ম্যাগাজিনের জন্য লিখতে গিয়ে লেখা শুরু হয়েছিল। আচ্ছা, কিন্তু তারপরে বেশ ভালো লাগলো, মনে হলো যে না, এই লিখলে সব কথা কি আমরা মন খুলে সবাইকে বলতে পারি। অনেকেই হয়তো এক্সপ্রেস করতে পারে, কিন্তু আমার মতো যারা আছে তারা হয়তো অনেক কথাই ভেতরে থেকে যায়, প্রকাশ করতে পারে না বা বলতে পারে না। তো সেক্ষেত্রে লেখাটা একটা কবিতা, একটা মাধ্যম, একদম খুব সুন্দর। সেক্ষেত্রে কবিতাটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে, আর তাই তো কবিতা আমাদের মনে যাই আসে তাই সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করা। ঠিক ঠিক, সেটাই। আরেকটা কবিতা শুনে নেব এবার। আরেকটা কবিতা মানে তোমার স্বরচিত কবিতা শুনতে চাই। ঠিক আছে। একটু আমাদের মানে আমাদের যে ডায়ালেক্ট আছে সেটাতে শোনাই। পঞ্চমী। এই যে নদীর পাড়ের মতন জীবন, সব ভাঙন গড়ন নিয়া নদীর মতোই আপন মনে চুপচাপ বইয়া যায়। হের সব খবর কেডায় রাখে, কেডা কয় মুসো মুসো, চোখ মুসো। আজকা না পঞ্চমী, চোখ ভিজা থাকলে বসন্তের শ্বাস দেখবা কেমনে। লও চাউলের গুড়া, লও গুড়া গুইল্লা আঁকো দেহি তার আসন, সাজাও দেহি তোমার মনের উড়ান। আচ্ছা কৌসে কেডা কয়, যাও যাও বাইরে যাও, দেখো খালি খালি ডালে কেমন কচি কচি পাতা আর নতুন মুকুল আইছে। নও নও নও, সাজো সাজো সাজাও, নরম নরম সুডু সুডু আঙুলে খাগ খড়ি গুজ্জা দাও। সেই খড়িতে লেখা হোক জীবনের গল্প, সাহসের গল্প, আর কষি কষি মুখে কোক বিদ্যা দাও, বুদ্ধি দাও, দাও বিবেক আর সাহস। অপূর্ব অপূর্ব, এ যেন একটা ব্যাকুলতা, বিদ্যা বুদ্ধি সরস্বতী মার কাছে আর কি চাইতে পারি আমরা। সেটাই, আমাদের দারুণ জাগ্রত থাকুক। একদম ভীষণ সুন্দর একটা কবিতা। থ্যাংক ইউ। তোমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যা তোমাকে সারা জীবন নাড়া দেবে। এমন অনেক ঘটনা রয়েছে, মানে অনেক কিছু, যেমন সুখের রয়েছে তেমনি দুঃখের রয়েছে। সুখের যেমন খুব মনে করতে পারি ডক্টর মোহন আগাসে, পদ্মশ্রী অভিনেতা শিল্পী, খুব ছোট্টবেলায় তার সান্নিধ্যে ক্লাস করার সুযোগ পেয়েছি অভিনয়ের। হ্যাঁ, তারপর মানে এত বড় মাপের শিল্পী, অথচ কত মাটির কাছে, কি সুন্দর করে। আমরা তো তখন কত ছোট, আমাদের সাথে যারা ক্লাস করেছেন তারা প্রত্যেকেই তখন যথেষ্ট বড়। আমরা তখন স্কুল ছাত্রী, আমরা দুজন ছিলাম স্কুলের। আচ্ছা, তো স্যার আমাদের এরকম পাশে বসিয়ে খুব আদর করে বোঝাতেন প্রত্যেকটা জিনিস। তখন একটা খুব মজার কথা স্যার বলেছিলেন, আমাদের একটা নাটক দেখানো হয়েছিল ঘাসিরাম কোতওয়াল। আচ্ছা, নাটকটা দেখানোর মানে মঞ্চস্থ হয়েছিল, টিম মঞ্চস্থ করেছিল নাটকটা। তো নাটক দেখলাম, খুব স্বাভাবিকভাবে আমি নাটকের ভাষাটা বুঝতে পারিনি। আচ্ছা, তো আমি পরদিন স্যার ক্লাসে পড়া ধরেছেন আমাদের, যে কি দেখলে নাটক বলো, কে কি বুঝেছো সেটা বলো। আচ্ছা, এবার আমি তখন বললাম স্যার मैं तो कुछ समझ ही नहीं पाई, लैंग्वेज तो कुछ समझ में ही नहीं आया। তো স্যার তখন হাসছেন, তখন হাসতে হাসতে স্যার বলছেন, बेटा लैंग्वेज ना आपको समझना है, लैंग्वेज कैसे समझोगे,
থ্রু ইমোশনস। আচ্ছা, উনি কি বলতে চাইছিলেন যে আমি হয়তো মারাঠি ভাষাটা জানি না বা তামিল তেলেগু জানি না, কিন্তু ওই ভাষাটাকে আমি শ্রদ্ধা তো জানাচ্ছি। এবার ওই ভাষার কোনো শিল্পী যখন আমার সামনে তার মানে তার পরিবেশনাটা রাখছেন, আমি কি করতে পারি? যারা গান গায় আমরা তাদের সে সুর বা রাগ ধরে বুঝতে পারি যে এটা মিয়া মালহার নাকি এটা কি আহির নাকি ভৈরবী না কি যাচ্ছে। যদিও আমি গানের লোক নই, আমার কোনো অধিকারই নেই এসব নিয়ে কথা বলার, তাও একটু সাহস করে ফেললাম আর কি, যে ওই রাগ বা ওই সুরটা দিয়ে বুঝতে পারি আমরা, আমরা ওই সুরের সাথে সংযোগটা স্থাপন করি। ঠিক তেমনি নাটকের ক্ষেত্রে স্যার আমাদের বলেছিলেন যে ভাষাটা তুমি বুঝবে অভিনেতার ইমোশন থেকে। তার যে ইমোশন মানে শুধু ফেসিয়াল এক্সপ্রেশনের ইমোশন নয় তো, সারা শরীরে তার ইমোশনটা রয়েছে বা একটা এক্সপ্রেশন রয়েছে, যে এটা ও পকড়না। তুমি সবসময় যে তোমার কমফোর্ট জোন পাবে বা তোমার পরিচিত ভাষা পাবে তা তো নয়, তা তো নয়। তুমি একটু অন্যরকম কিছু পেতেই পারো। এবার অন্যরকম হলে আমি বুঝি না বলে আমি সরে গেলাম বা আমি ইনঅ্যাক্টিভ থাকলাম, তাহলে তো তোমার লস হয়ে গেল। তুমি তো তার সৌন্দর্যটা বা তার রস তুমি আস্বাদন করতে পারলে না। আর এই কথা আমার মনে হয় আমাদের ভারতীয়দের জন্য একদম প্রযোজ্য, কারণ আমরা নানা ভাষার নানা সংস্কৃতিদের নানা ভাষার দেশ, কত ভাষার দেশ। সেটাই তো আমি জানো ওই সেদিন এই কথাটা মানে একদম মাথায় পুরো বসিয়ে রেখেছি যে আমি চেষ্টা করব অন্য ভাষা আমি নাই বুঝতে পারি, কিন্তু সেই ভাষার একটা ইমোশন তো আছে, ওই ইমোশনটাকে আমি আমার মতো করে একটু ধরার চেষ্টা করব, ওই আর কি। বাহ, তোমার বেড়ে ওঠা কোথায়? আমি এখানেই আগরতলায়। একদম, আমি ত্রিপুরার মেয়ে। হিন্দি স্কুলে পড়াশোনা করেছো? আমি পড়াশোনা করেছি নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে, একদম প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী। আচ্ছা, তো ওই টিচার যে বললো হিন্দিতে, তিনি হচ্ছেন ওই যে ডক্টর মোহন আগাসে। আচ্ছা, পদ্মশ্রী অভিনেতা। আচ্ছা আচ্ছা। তো সেখানে তিনি আমাদের ওই ড্রামার ওয়ার্কশপ হয়েছিল আর কি। তো সেই ড্রামার ওয়ার্কশপে ওনারা পুনে থেকে সবাই এসেছিলেন। তো সেখানে ন্যাশনাল স্কুল অফ ড্রামার যারা ওনারা ছিলেন, তো খুব ভালো, মানে আমি বিশাল একটা অভিজ্ঞতা অর্জন। আমি সত্যি আমি সব সময় মনে রাখবো যে এত বড় শিল্পীর কাছে তার পায়ের কাছে বসে ক্লাস করেছে। কত ছোট না তখন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এসেছেন ওয়ার্কশপ করতে, পার্থ ঘোষ স্যার, গৌরী ঘোষ ম্যাম ওরা ক্লাস করছেন। বিশাল পাওয়া, এদেরকে এক হাত দূরত্ব থেকে দেখতে পাওয়া, তাদের পায়ে ধরে প্রণাম করা, এটাই আমাদের জন্য অনেক সেই বিশাল ব্যাপার। এই যে মুহূর্তগুলো বা এই যে রিসেন্টলি আমাদের ত্রিপুরা সাহিত্য উৎসব হয়ে গেল, সেখানে জয় গোস্বামী এলেন, তাকে একদম ঠিক তার পায়ের কাছে বসে তার লেখা পড়লাম, তাকে শোনালাম, and he was moved। উনি এত খুশি হয়েছেন, মানে খুব সুন্দর করে আশীর্বাদ করে গেছেন। বলো মৌসুমী দি, আমার জীবনে এগুলোই তো সম্পদ। একদম, এগুলোই সম্পদ, এগুলোই আমার সম্পদ। একদম, এগুলো পাওয়া মানে বিশাল ব্যাপার। সেটাই, তখনই মনে হয় যে না, আমাকে তো আরো অনেক কাজ করতে হবে, এবং আমার পরবর্তী যে প্রজন্ম সেটা তোমাকে সামনের দিকে ত্বরান্বিত করে। একদম একদম একদম, হবেই তো। শুনে নেবো তোমার স্বরচিত আরেকটি কবিতা। আচ্ছা, আরেকটি কবিতা আমি তোমাকে শোনাচ্ছি। খামিলি শোনাই। হ্যাঁ, খামিলি ত্রিপুরা। আমি এখন যে স্কুলে চাকরি করছি সেখানে অনেক অরণ্যদুহি তারা আসে, ছোট্ট ছোট্ট মেয়েরা আসে। তো ওদের কাছ থেকে আমি বেশ কিছু সুন্দর সুন্দর কব্বরক শব্দ শিখি। আমি যখন ওদের ক্লাস করাই আমি ওদের বলি, শোন, আমি আছি বিজয় কুমার গার্লস এইচএস স্কুলে আর কি। তো সেখানে আমি বাচ্চাদের বলি যে শোন, আমি তো তোদের পড়াবো, কিন্তু তার বিনিময়ে আমাকেও কিন্তু দুটো শব্দ হলেও শেখাতে হবে। তো ওরা খুব খুশি হয়। আচ্ছা, তো এমনি ওদের সাথে একটু কথা বলে বলে ওদের মতো করে বোঝার চেষ্টা করি ওদেরকে। ওদের গল্প থেকে একটি চরিত্র নিয়েছি। আচ্ছা, খামিলি ত্রিপুরা। ধীরে ধীরে মমিতার ঋতু আসে, খামিলি ত্রিপুরার সেই পাহাড়ি চোখে স্বপ্ন আর হৃদয়ে আশা নিয়ে। খামিলি ত্রিপুরা এই সবুজ পাহাড়ের এক সপ্ততিপর বৃদ্ধা। চোখের ছানি হয়তো তার দৃষ্টিকে ঝাপসা করে দিয়েছে, কিন্তু তার স্বপ্ন
ধানের পাতার মতো প্রাণবন্ত ও কোমল। তার জীবনের গোধূলিতে কুঁচকে যাওয়া হাতে তিনি তার ধূসর চুলে বিনুনি করেন, তার খোঁপায় গুজে দেন খুম্পুই, আর গুনগুন করেন সেই সুর যা একদা তিনি গেয়েছিলেন সুমুই সারিন্দার সাথে। তার মন সেই মাঠে ছুটে যায় যেখানে খামের তালে তিনি নেচেছিলেন তার বন্ধুদের সাথে, তার প্রেমিকের সাথে। খামিলি ত্রিপুরা জানেন না বিশ্বায়ন কি বা বিমুদ্রীকরণই বা কি। তিনি ই কমার্স বা ডিজিটাল ইন্ডিয়া সম্পর্কেও জানেন না। তিনি জানেন কৃষকেরাই স্বাধীনতা আনয়নকারী যোদ্ধা, স্বাধীনতা ক্ষুধা থেকে, স্বাধীনতা ব্যথা থেকে। হাত জোড় করে তিনি মাইলুমা ও খুলুমার পুজো করেন, প্রার্থনা করেন সম্পদ এবং উষ্ণতার জন্য, প্রার্থনা করেন অন্ন এবং বস্ত্রের জন্য, শান্তি এবং স্বাধীনতার জন্য। বাহ, অসাধারণ একটা কবিতা আমরা শুনলাম, কবি সংগীতা সিনহার স্বরচিত কবিতা। আমরা যেন মাটির গন্ধ পেলাম। আচ্ছা, এটাই আমার ত্রিপুরা না? এখানে হ্যাঁ, মায়েরা সবাই একরকম হয়, কি ত্রিপুরী মা কি বাঙালি মা, সবাই সবার অন্তরের একটাই চাহিদা থাকে। একদম। সংগীতা, খুব জানতে ইচ্ছে করছে সমাজের কোন জিনিসটা তোমাকে ভাবায় বেশি? একজন শিক্ষয়িত্রী হিসেবে জানো তো, আমি বড়দের নিয়ে খুব যে একটা ভাবি না। মানে না, মনে হয় ওরা তো বড় হয়েছে, ওদের ঠিক আছে, ওদের মধ্যে আস্তে আস্তে সেই ম্যাচিউরিটিটা আসবে বা এসেছে, ওরা পারবে। কিন্তু মানে আমার যারা ছাত্রছাত্রীরা রয়েছে, ওদেরকে আমি কেন জানি সবসময় খালি ওই যে আগলে আগলে রাখি আর কি, মানে বুকে জড়িয়ে আগলে থাকা না, আমার খালি মনে হয় এরা পারবে তো, এরা পারবে তো, মানে ওদেরকে আমার তৈরি করতে হবে। আমার শুধু ওইটুকুনি মনে হয় যে না, আমি সিলেবাসটা শুধু শেষ করে দেব না, ওরা যেদিন আমার কোল থেকে বেরিয়ে যাবে সেদিন যেন তার শুধু মানে সিলেবাসের প্রেসক্রাইবড যে সিলেবাসটা সেটাই শুধু শেষ না হয়, সে বেরিয়ে যাবার পর তার যেন একটা লেসন থাকে বা মনে যেন ওই জোরটা থাকে যে না, ম্যাম তো আমাকে এই কথাটা বলেছিল, আমি পারবো, পরিস্থিতিটা যাই হোক আমাকে পারতে হবে। তো আমি প্রতিদিন কি করি, ক্লাসে গিয়ে ওদেরকে আগে বলি যে সবসময় তো আমার ইচ্ছে মতো সবকিছু হবে না, তুমি সবকিছু ওই যে কমফোর্ট জোনে তুমি সব পাবে না, ঠিক আছে না? এবার কমফোর্ট জোনের বাইরে আমার কিছু হলো বা আমি যা প্রিপারেশন নিয়েছি আমার সেটা এলো না, তাহলে কি আমি পরীক্ষা হলে চুপ করে বসে থাকবো বা জীবন যুদ্ধেও কি আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? তাহলে তো আমি পিছিয়ে যাব বা আমি সার্ভাইভই করতে পারবো না। পিছিয়ে যাওয়া এগিয়ে যাওয়া তো পরের কথা, সার্ভাইভ মানে করা যে, তো সেই যে মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই যে আমাদের যুদ্ধটা, এই জায়গাটায় এসে একটা বাচ্চাকে মানসিকভাবে তৈরি করা, তার সাহসটা, তার মনে সাহসের বীজটা মনে গেঁথে দেওয়া, এবং হ্যাঁ আমি পারবো, পারতে হবে আমাকে, তো পজিটিভ হওয়া, ওই জিনিসটা আমার মনে হয় যে এটা আমার দায়িত্ব করে দেওয়া। অপূর্ব। কতটুকু পারছি আমি জানি না, কিন্তু বিশ্বাস করে আমি আপ্রাণ চেষ্টা করি যেন আমি ওইটা করতে পারি। আর এটা করতে গিয়ে আমার মনে হয় প্রতিদিন আমি ওদের সাথে একটু একটু করে ওদের মতো করে আমিও যেন বড় হচ্ছি আর কি। বাহ, কি দারুণ কথা বললে, সত্যি মানে আমার মন ছুঁয়ে যাওয়ার কথা। আমার ভাই বোনেরা যেন আমাকে নিয়ে খুব মজা করে, আমাকে বলে দেখ আমরা তো সব বড় হয়ে গেছি, তুই এখনো স্কুলে যাস, আমরা কিন্তু সবাই অফিসে যাই। তাহলে এটাই তো আমার মজা যে আমি এখনো বড় হইনি, তোরা সব বড় হয়ে গেছিস। সংগীতা কি দারুণ একটা কথা বললো, একদম আদর্শ শিক্ষিকার কথা, যে প্রতিটা স্টুডেন্ট যাতে ওদের স্কুল থেকে বেরিয়ে ওর আয়ত্তের থেকে বেরিয়ে যাতে ওদের অস্তিত্বটা যাতে জাহির করতে পারে, ব্যাপার তো এটাই। একদম বলতে পারে, যাতে একটা অস্তিত্বটা জাহির করতে পারে যে আমি একজন মানুষ, আমি একজন সকল মানে মোটামুটি সকল গুণসম্পন্ন মানুষ। যেটা আজকেই আমার এক ছাত্রী এসছে আমার বাড়ি, এবং আমাকে ওর হাতে করা কিছু জিনিস দিয়ে গেছে। আচ্ছা, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি যে এত সুন্দর কাজ করে। আমি স্কুলে ওকে দেখেছি
ভালো কাজ করত, কিন্তু এখন সে ইন্ডিপেন্ডেন্টলি এবং এটা করে সে মানে আর্ন করছে। আমার ভালো লেগেছে কোন জায়গায় যে সে সৎ পথে রোজগার করছে। আমরা কিন্তু সংগীতার আরেকটা রূপ দেখতে পেলাম। এতদিন আমরা শুধু কবি সংগীতাকে দেখেছি, এখন মানে খুব ভালো শিক্ষিকা হিসেবে সংগীতাকে নতুন করে আবিষ্কার করলাম। না না, অ্যাকচুয়ালি দেখো আমি শিক্ষিকা ব্যাপারটা না বিশাল বড়, মানে আমার কাছে শিক্ষক হচ্ছেন এমন একজন ব্যক্তি, মানে একটা সাংঘাতিক আর কি, ঈশ্বর প্রতি, মানে ঈশ্বরের মতো, ঈশ্বরের পরে মা বাবা যেমন ঠিক একজন শিক্ষক বা শিক্ষয়িত্রী তেমন। আমার সেই যোগ্যতা এখনো হয়নি, আমি নিজেকে তৈরি করছি, আমি ছাত্রী। এই যে বিশাল এক পাঠশালা, সেখানে আমিও ছাত্রী, কারণ আমার যারা সিনিয়র কলিগরা রয়েছে আমি তাদেরকে খুব মন দিয়ে দেখি তারা কি করছেন, কিভাবে পড়ান। যেখানে আমি আটকে যাই এখনো গিয়ে মানে বলি যে দিদি আমাকে একটু হেল্প করো না, বা একটু বুঝিয়ে দাও না, বা স্যার আমাকে জায়গাটা বুঝিয়ে দিন। ছাত্রী হয়ে থাকাটা অনেক বেশি আরাম, এবং ছাত্রী হয়ে থাকা অনেক লাভ, অনেক শেখা যায়, অনেক পাওয়া যায়। তুমি তো ছাত্রী শিক্ষিকা দুজনের ভূমিকাই পালন করছো। আর একটা স্বরচিত কবিতা আমরা শুনে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাফকা সাহেবের কবিতা। ছোটবেলা আমাদের মা মাটির উনুনে চোঙায় ফুঁ দিয়ে রাখতেন, আর আমরা পেছনে কাঠের পেড়িতে বসে সুর তুলে পড়তাম। ভুল হলে মা ধরিয়ে দিতেন। আমাদের রান্নাঘরে ছিল মাটির মেঝে। বাবার সাথে আমরা কাঠের পিঁড়ি বা বেতের চাটাইয়ে ভাত খেতে বসে কেন্ন ভেবে আমি লাউ চিংড়ি থেকে বেছে বেছে সব কুঁচো চিংড়িগুলো ফেলে দিতাম। আমাদের এখন রিডিং টেবিল, স্টাডি রুম আছে, আছে নীরব পাঠ আর সরব দূরত্ব। মধ্যবিত্তের কিচেনের মেঝে ঢাকা পড়েছে নকশাদার টাইলসে। পিঁড়ি চাটাই সরিয়ে এসেছে অভিজাত টেবিল চেয়ার। আধুনিক সেরামিক প্লেটে আমরা এখন শ্রিম্প প্রন খাই। জীবন সেজেছে ঠিক অ্যান্ডারসনের গল্পের মতো, শুধু তার ক্ষতগুলো ঢেকে দিতে কোনো স্যামারিটান আসে না। এদিকে জীবনের সব ধাঁধা মেলাতে মেলাতে মা বাবারা কেমন যেন রূপকথা হয়ে গেলেন, আর সব হারাতে হারাতে আমরা আমরা এক একজন হয়ে গেলাম কাফকা সাহেবের কবিতা। ভীষণ সুন্দর একটা কবিতা। সংগীতা, খুব জানতে ইচ্ছে করছে যে কবিতা নিয়ে তোমার ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা আছে কি? কবিতা নিয়ে দেখো, আমি যে বিশাল কিছু করে ফেলতে পারবো ওসব কিছু না। আমি না খুব মনের আনন্দে কবিতা লিখি, খুব কষ্ট করে কবিতা লিখি, এবং সেটা আমার বন্ধু বান্ধবদের মধ্যেই পড়ে শোনাই, বা যারা খুব কাছের আছেন বা যারা ভালোবাসেন কবিতা শুনতে তাদের সাথে শেয়ার করি, পড়ি, ওরকমই। কবিতার বই আছে তোমার? বই, হ্যাঁ আছে, কবিতার বই আছে, কথা রূপকথা, সাইলেন্ট বাইস্ট্যান্ডার, তো দুটোই মানে দুভাষাতেই রয়েছে। তাছাড়া আমার পৃথিবীর বিভিন্ন মানে ওয়েল রেপুটেড ম্যাগাজিন বলো বা অ্যান্থোলজিস বলো, সেখান থেকে বই আমার লেখা পাবলিশ হয়েছে। তুমি একটু আগে বলছিলে না যে আমার জীবনের কোনো স্মরণীয় ঘটনা, ঠিক এই লেখার জগতে এসে একটা খুব মজার গল্প আছে। আচ্ছা, খুব ছোট গল্পটা, মানে একটা জায়গায় এরকম অ্যান্থোলজি পাবলিশ হবে, সেখানে ওরা লেখা চেয়েছে। আচ্ছা, তো আমি লেখা দিয়েছি, এবং আমি আসলে লেখা সাবমিট করার পরে অত না ঘ্যানর করি না, বা তো বারবার দেখি না। আমার কথা হচ্ছে যদি আমারটা নেওয়ার হয় তো নেবে, না নেওয়ার হলে তার মানে আমি যোগ্য না, বাদ দিয়ে দিয়েছি, শেষ। এবার হঠাৎ করে রাত্রিবেলা বসে বসে আমি একটু ইমেলটা চেক করছি, হঠাৎ করে দেখি ওদের তরফ থেকে মেল এসছে যে ইয়েস, ইয়োর পোয়েম হ্যাজ বিন সিলেক্টেড ফর আওয়ার অ্যান্থোলজি, অ্যান্ড মোরওভার সেখানে আরেকটা ইনফরমেশন অ্যাড করা ছিল যে ওই একই অ্যান্থোলজিতে আরো কয়েকজন থাকবে, কারা লেখা পাবলিশ করছে আর কি। আচ্ছা, তো সেখানে তোমার রাস্কিন বন্ড, সর্বনাশ, শেখর কাপুর, নীতা ভাসিন, সরি কমলা ভাসিন, ওনারা থাকবেন। আমি লিটারেলি মানে মেলটা পড়ার পরে আমার মা বাবা সব ঘুমিয়ে গেছে, মধ্যরাত, মানে আমি ঘরে লাফাচ্ছি, কেননা মানে স্বাভাবিক, রাস্কিন বন্ড। আমি শুধু ভাবছি রাস্কিন বন্ড, মানে
এটা সত্যি। মানে উনি দেখবেন না, আমার লেখা পড়বেন না, উনি হয়তো বইটাও দেখবেন না, বাট উনার একই বইয়ের মধ্যে, একই মলাটের মধ্যে উনারও থাকছে, আমারও থাকছে। আমার জন্য এটাই অনেক অনেক, মানে এটাই আমার জন্য অনেক স্বাভাবিক। সে একই জায়গায় শেখর কাপুরও রয়েছেন, বাহ, কমলা হাসিনও রয়েছেন। হ্যাঁ, তো দারুণ এরকম ব্যাপার। হয়েছে না, তো আমার তখন মনে হচ্ছে না এটা আমার পরম প্রাপ্তি জীবন। হ্যাঁ অবশ্যই। ওই রকম খুব মজা লাগে আর কিছু, অনেক কিছু ছোট ছোট মেমোরিজ থাকে, এনকারেজ করে। সেটাই। আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। যেতে যেতে ছোট্ট করে একটা জেনে নেব সংহিতার কাছ থেকে যে নবীন কবিদের উদ্দেশ্যে তুমি কি বলবে? নবীন কবি ছোটরা যারা রয়েছে বা আমার পরবর্তী যারা রয়েছে তাদেরকে বলবো যে পড়ো, পড়ার কোনো বিকল্প নেই। যা পাও, যার কবিতা পাচ্ছ পড়ো, মন দিয়ে পড়ো। পড়লাম পড়ে ফেলে দিলাম ওরকম না, পড়ো। আর ওই যে আমাদের স্যার যেটা বলেছিলেন যে দুটো শব্দের মাঝখানের যে সাদা অংশটা সেটা বোঝার চেষ্টা করো। দারুণ। তো ওই জায়গাটা আমি আমার পরবর্তী যারা রয়েছে তাদেরকেও বলবো যে নিরাশ হয়েও না, মানে হবে, একদিন ঠিক হবে, এবং তোমরা আমি যা পেয়েছি তার থেকে অনেক বেশি তোমরা পাও, এটা আমি অন্তর থেকে প্রার্থনা করি। তোমরা সকলে অনেক উন্নত হও, অনেক সম্মান পাও। একদম সংগীতার একদম কবিগুরুর কথাই বললো যে নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে। একদম। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। যেতে যেতে বলি কেমন লাগছে আমাদের এই সাহিত্য বাসর অনুষ্ঠান। সামনের সাহিত্য বাসর অনুষ্ঠানে আবারও কোনো একজন কবিকে নিয়ে এবং মুঠো মুঠো কবিতা এবং তার অনুভূতি নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনাদের দরবারে। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।